চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেওয়া হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে, রাখা হয়েছে ভিআইপি কেবিনে। আগামীকালকে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ওনার চিকিৎসা কার্যক্রম আমরা শুরু করতে পারবো। মির্জা ফখরুল সন্তোষ প্রকাশ করলেও ড্যাব বলছে ভিন্ন কথা। উনি জেনে খুশি হয়েছেন যে এখানে তার পছন্দ মতো 3 জন ডাক্তার থাকবেন। আদালতের একটি নির্দেশনা যথাযথভাবে এখানে প্রতিপালন করা হয় না। হাসপাতালকে রাজনীতির ক্ষেত্র না বানাতে আওয়ামী লীগের আহ্বান। এই হাসপাতালের অঙ্গন যেন রাজনীতির মাঠ না হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্নীতিবাজরা দেশের উন্নতি করতে পারে না। গণভবনে লায়ন সমাবেশে প্রধানমন্ত্রী বললেন, দেশকে এগিয়ে নিতে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। সরকারি চাকরিতে কোটা বহালের দাবিতে শাহবাগে চলছে মুক্তিযুদ্ধ মঞ্চের সমাবেশ। প্রজ্ঞাপন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 51তম সমাবর্তনে অংশ নিলেন 21,000-এর বেশি গ্র্যাজুয়েট। সান্ধ্য কোর্সের নামে শিক্ষার মান নষ্ট হচ্ছে কিনা খতিয়ে দেখার আহ্বান রাষ্ট্রপতি। এবং সেন্ট মার্টিন নিজেদের বলে দাবি করায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে নেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। 611 ও 612 নম্বর ভিআইপি কেবিন তার জন্য বরাদ্দ করা হয়েছে। হাসপাতালের পরিচালক জানিয়েছেন, মেডিকেল বোর্ডের পরামর্শ মতো কাল থেকে শুরু হবে বেগম জিয়ার চিকিৎসা কার্যক্রম। এদিকে বেগম জিয়ার সুচিকিৎসার ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্তোষ প্রকাশ করলেও ড্যাব বলছে মেডিকেল বোর্ড গঠনে মানা হয়নি আদালতের নির্দেশনা। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগার থেকে শনিবার বিকেল 3টার কিছু পর পুলিশের একটি গাড়িতে করে বের করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বক্সিবাজার থেকে বের হয়ে শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, মৎস্য ভবন হয়ে বেগম জিয়াকে আনা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। এ সময় পুরো এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বেগম জিয়াকে বহনকারী গাড়ি যখন হাসপাতালে প্রবেশ করে তার আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন বিএনপির কিছু নেতাকর্মী, গণমাধ্যম কর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভিড়ের মাঝেই গাড়ি থেকে নামিয়ে বেগম জিয়াকে নেওয়া হয় হাসপাতালের 612 নম্বর ভিআইপি কেবিনে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শ মতো রোববার থেকে শুরু হবে বেগম জিয়ার চিকিৎসা কার্যক্রম। আগামীকালকে বেলা 1টার পরে বোর্ডের মেডিকেল 5 সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত হবে এবং ওই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ওনার চিকিৎসা কার্যক্রম আমরা শুরু করতে পারবো। হাসপাতালে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন বেগম জিয়ার স্বাস্থ্যগত সুরক্ষাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। উনি জেনে খুশি হয়েছেন যে এখানে তার পছন্দ মতো 3 জন ডাক্তার থাকবেন, তারা তার পরামর্শ দেবেন এবং সেইভাবে তার চিকিৎসা হবে। এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়টা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার চিকিৎসাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা মনে করি যে আদালতের এই রায় মেনে নিয়ে এখানে আপনার চিকিৎসাটা সবচেয়ে বেশি প্রয়োজন বলে আমরা মনে করছি। মির্জা ফখরুল চিকিৎসা নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও ভিন্ন কথা বলছেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের এই নেতা। এখানে ম্যাডাম আসার আগেই ওনার আর কোনো সুপরামর্শ বা ওনার কোনো পরামর্শ, ওনার কোনো ইচ্ছা অনিচ্ছার কোনো ধরনের প্রতিফলন ঘটানোর সুযোগ না দিয়েই যেভাবে একতরফাভাবে মেডিকেল বোর্ড করেছে, সেটা কোনো অবস্থাতেই আমরা আদালতের
যে প্রতি যে শ্রদ্ধাবোধ অথবা নির্দেশনা সেটি সত্যিকার অর্থে এখানে প্রতিপালন করা হয় নাই বলে আমরা মনে করি। হাসপাতালে অবস্থানকালে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা দেওয়ার জন্য ডিএমপি প্রস্তুত রয়েছে বলে গণমাধ্যমকে জানান দায়িত্বশীল কর্মকর্তা। কারা কর্তৃপক্ষ যেভাবে আমাদের সাহায্য চাইবেন সেভাবে আমরা সাহায্য করব। আপনারা জানেন উনি কারা কর্তৃপক্ষের অধীনে আছেন, ওনারা আজকে এখানে নিয়ে আসতে চেয়েছেন, আমাদেরকে জানিয়েছেন এবং ওনার আশাটা যাতে নিরাপদ হয় এবং এখানে অবস্থান যাতে নিরাপদ হয় সেই ব্যবস্থা ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রহণ করেছে এবং করবে। দুর্নীতির মামলায় গত 8 ফেব্রুয়ারি কারাবন্দী হওয়ার পর 7 এপ্রিল প্রথম দফায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয়েছিল বেগম জিয়াকে। এরপর বেগম জিয়া ও বিএনপির পক্ষ থেকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার দাবি জানানো হয়। তবে উচ্চ আদালতের নির্দেশের পর শেষমেশ সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে সম্মত হন বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি রাজনীতি করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির প্রতি হাসপাতালকে রাজনীতির ক্ষেত্র না বানাতে অনুরোধ জানিয়েছেন। বিকেলে রাজধানীতে দলের সপ্তাহব্যাপী গণসংযোগের সময় তিনি বক্তব্য রাখেন। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর মোহাম্মদপুরে ষষ্ঠ দিনের মতো গণসংযোগ চালায় আওয়ামী লীগ। জনগণের কাছে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এ ধরনের কর্মসূচি আগামী নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করেন তারা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। হাসপাতালকে রাজনীতির ক্ষেত্র না বানাতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। বেগম জিয়া চিকিৎসা নেবেন, কিন্তু এই হাসপাতালের অঙ্গন যেন রাজনীতির মাঠ না হয়। এই হাসপাতাল অন্য রোগীদের চিকিৎসা ব্যাহত করে যেন রাজনীতির ময়দানে পরিণত না হয়, এটাই হলো বিএনপির কাছে আমাদের একান্ত অনুরোধ। এদিকে রাজধানীর চকবাজারেও গণসংযোগ চালায় আওয়ামী লীগ। এতে অংশ নিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি দেশকে অস্থিতিশীল করার প্রস্তুতি নিলেও তা কখনো সফল করতে দেওয়া হবে না। তারা গত 10 বছরে আন্দোলন করতে পারেনি, আর সামনের দিনেও করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। আমি আপনাদের কাছে জানতে চাই, বিএনপি নাশকতা, সহিংসতা নির্বাচন কি ঠেকাতে পারবে? আপনারা প্রতিরোধ করবেন। এইবার জনগণই সমুচিত জবাব দিয়ে দেবে, দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দেবে যদি কোনো নাশকতা, সহিংসতা তারা করতে চায়। আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। মাসের মধ্যে রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ এগিয়ে নিতে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সরকার। তিনি বলেন, যারা দুর্নীতিতে অভ্যস্ত তারা দেশের উন্নতি করতে পারে না। বিকেলে গণভবনে লায়ন ও লিও সমাবেশে একথা বলেন তিনি। বিশ্ব দরবারে আজ যে কোনো প্রতিযোগিতায় বাংলাদেশ জয়ী হওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে উল্লেখ করে সবাইকে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশ্বে আর্তমানবতা সেবায় নিবেদিত অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাব। শনিবার বিকেলে গণভবনে মানব সেবামূলক এই সংগঠনের সদস্য লায়ন ও লিও এর সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় 10,000 সদস্যদের অংশগ্রহণে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন সরকার প্রধান শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মানব সেবায় লায়নের অবদানের জন্য সদস্যদের ধন্যবাদ জানান। দেশের দুর্যোগ মুহূর্তে এই সংগঠনের সহযোগিতার কথা স্মরণ করে এগিয়ে যাওয়া বাংলাদেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহযোগিতা চান। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আপনাদের সহযোগিতা চাই। আজকে বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে সম্মান পাচ্ছে, স্বীকৃতি পাচ্ছে। আমরা বাঙালিরা একসময় বিদেশে গেলে সবাই বলতো বাংলাদেশ ঘূর্ণিঝড়, দুর্ভিক্ষ ইত্যাদি ইত্যাদি। এখন আর সে কথা কেউ বলে না। আপনারা নিশ্চয়ই বিদেশে যান যখন, তখন সেটা নিশ্চয়ই উপলব্ধি করতে পারেন। এখন বাংলাদেশ শুনলে মানুষ বলে, ও বাংলাদেশ, বাংলাদেশ তো উন্নয়নের রোল মডেল। এই সম্মানটা অন্তত আমরা অর্জন করতে পেরেছি। আশা করি এই সম্মানটা যেন
ধরে রাখতে পারি, সেটাই আপনাদের সহযোগিতা আমি কামনা করি। এই সময় প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় থেকে যারা সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি করে তারা কখনো দেশের উন্নয়ন করতে পারে না। ৭৫ জাতির পিতাকে হত্যার পর অবৈধভাবে যারা ক্ষমতা দখল করেছিল, স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসিয়েছিল, জাতির পিতার হত্যাকারীদের যারা পুরস্কৃত করেছিল, বিচার করতে দেয়নি, তারা যখন ক্ষমতায় ছিল তারা কি চায়নি এ দেশ উন্নত হোক? তাদের সে আকাঙ্ক্ষাটাই ছিল না। যাদের দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস, মানুষ খুন করা, মেয়েদের উপর পাশবিক অত্যাচার করা, জমি দখল, এগুলি যাদের কাজ, তার দেশে উন্নয়নে কখনো মনোনিবেশ করতে পারে না। বর্তমান সরকারই দেশের উন্নয়ন করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আগামী প্রজন্ম যেন দেশকে এগিয়ে নিতে পারে সেই পরিকল্পনাও আওয়ামী লীগ সরকার করে দিয়ে যাচ্ছে। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে বিএনপিকে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়ানোর ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। বিএনপি যাতে নির্বাচনে আসতে না পারে সেজন্য বেগম জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে রাখা হয়েছে বলে অভিযোগ করেন দলটির কেন্দ্রীয় নেতারা। কোনোদিন শুনি নাই যে ঘটনা ঘটে নাই কিন্তু তার উপরে ভিত্তি করে মামলা হয়। এই হীন পরিকল্পনা গ্রহণ করে আপনারা দেশের মানুষকে, দেশের সাধারণ মানুষকে এবং আপামর জনসাধারণকে আপনারা হেয় প্রতিপন্ন করছেন এবং তাদের উপরে যে আপনাদের কোনো আস্থা নাই সেটাই বারবার প্রমাণ করছে। যদি জনগণ নিজের হাতে ভোট দিতে পারে তাহলে যে আওয়ামী লীগের কোনো পাত্তা থাকবে না। তাদের যে অধিকাংশ জামানত বাজেয়াপ্ত হবে এটা তারা নিজেরা বুঝে এবং তাদের গোয়েন্দা সংস্থাগুলো বলেছে। তার জন্যই তারা বেশি আতঙ্কিত যে যেভাবেই হোক বিরোধী দলকে, বিএনপিকে বাইরে রাখতে হবে। হয়তো নির্বাচনের ইশতেহার ঘোষণা করার পরে একটা হইতে পারে যে আর মামলা দেওয়া যাবে না। অতএব মামলা দেওয়ার যে যাবে না তফসিলের পরে, তার জন্য কিন্তু এখন এই ভূতরে মামলাগুলো দিয়ে রাখা হয়েছে, যাতে করে তফসিলের পরে মামলা দেবে না কিন্তু আমাদের কর্মী নেতাদেরকে গ্রেপ্তার করবে। সেই জন্য আমরা উৎকণ্ঠিত, সারা জাতি উৎকণ্ঠিত। সরকার সম্ভাব্য সব রকমের প্রচেষ্টা চালাচ্ছে যেন বিএনপি নির্বাচনে যেতে না পারে। শুধু বিএনপির জন্য নয়, বিরোধী দলগুলোর জন্য নয়, এটা সমগ্র জাতির জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিপজ্জনক। আগের নাটক শুরু হয়ে গেছে, মিরসরাইতে জঙ্গি ঘটেছে, এর আলামত কিসের? কোন দিকে নিয়ে যাচ্ছে দেশকে? আবার আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং সমস্ত মামলাগুলো প্রত্যাহার করতে হবে। আমরা যে 7 দফা দিয়েছি সেই দাবিগুলো মেনে নিয়ে তাহলেই শুধুমাত্র এখানে নির্বাচনের পরিবেশ তৈরি হতে পারে, অন্যথায় নয়। নির্বাচনের আগে বিএনপি নতুন ষড়যন্ত্র করছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপিকে আগামী নির্বাচনের মাধ্যমে প্রত্যাখ্যান করতে হবে। বিকেলে কেরানীগঞ্জের রামের কান্দা নতুন মাঠে শেখ রাসেল ক্রীড়া সংসদ আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ফাইনালে একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরো বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির আড়ালে ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। নির্বাচন যথাসময়ে হবে, নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে, ষড়যন্ত্রের মধ্য দিয়ে যেই দলটির উৎপত্তি, সেই দলটি কিন্তু এখনো ষড়যন্ত্র করছে। ৭১-এর ঘাতকদের সাথে তাদের গাঁটছড়া, ১-১-এর কুশীলবদের সাথে তাদের আঘাত। এরা দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চায়, নির্বাচনকে বানচাল করতে চায়, বাংলাদেশটাকে আবার পেছনের দিকে নিয়ে যেতে চায়। কাজেই আমরা এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা সবসময় অত্যন্ত প্রহরীর মতো সজাগ থাকব। নির্বাচনে আমরা আবার নৌকার পক্ষে ভোট দেব। রাতের সময় আরো থাকছে। পরীক্ষামূলক উৎপাদনের পর জাতীয় গ্রিডে যোগ হলো দেশের প্রথম সোলার পার্কের বিদ্যুৎ। টেকনাফের ৮০% চাহিদা মেটাবে আশা সংশ্লিষ্টদের।
সরকারি চাকরিতে কোটা বহালের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী শাহবাগে চলছে মুক্তিযুদ্ধ মঞ্চের সমাবেশ। অবস্থান কর্মসূচি বিরতি শেষে দুপুর থেকেই শাহবাগ মোড়ের সবগুলো প্রবেশ পথ অবরোধ করে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল সহ ৬ দফা দাবিতে চলা এই সমাবেশে যোগ দিয়েছেন ঢাকা এবং সারা দেশ থেকে আসা বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজকের সমাবেশ থেকে দাবি আদায়ে পরবর্তী নির্দেশনা দেয়া হবে। এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার ফারুক ভুইয়া রবিন, সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, রাজু, সব ধরনের সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে টানা চতুর্থ দিনের মতো রাজধানী শাহবাগের এই চত্বরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি চলছে। প্রায় অর্ধশত সংগঠনের মোর্চা মুক্তিযোদ্ধা মঞ্চের ব্যানারে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার সহ ৬ দফা দাবি জানানো হয়েছে এই অবস্থান কর্মসূচি থেকে। তার মধ্যে রয়েছে যে প্রিলিমিনারি পর্যায় থেকে একদম সব প্রতিটি ধাপে যেন মুক্তিযোদ্ধা কোটার পূর্ণ বাস্তবায়ন করা হয় এবং একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা এবং প্রধানমন্ত্রী সহ মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যারা হেয় প্রতিপন্ন করে বিভিন্ন ধরনের কটূক্তি করেছে তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে। তো আজকে আসলে যে এই সংগঠনে এই মোর্চার অর্থাৎ মুক্তিযোদ্ধা মঞ্চের আয়োজনে একটি সমাবেশ হয়েছিল বিকেলে এবং সেখান থেকে সারা দেশেই কিন্তু যে তাদের আন্দোলন ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছিল এবং একই সঙ্গে এই যে মঞ্চ এখনো কিন্তু আমরা দেখছি যে এই মুক্তিযুদ্ধ মঞ্চের যে নেতাকর্মীরা তারা এখানে অবস্থান নিয়েছেন। তারা অবস্থান নিয়ে তারা স্লোগান, বক্তব্য এবং মোমবাতি জ্বালিয়ে এবং জাগরণী গান গেয়ে তারা এখানে তাদের দাবির সপক্ষে আওয়াজ তুলছেন এবং তাদের তরফ থেকে যে কথাটি বলা হচ্ছে যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের যে অবদান, সেই জন্যই আসলে যে এই কোটা ব্যবস্থা ছিল তাদের সেই অবদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি। তাই কোনোভাবেই যেন এই মুক্তিযোদ্ধা কোটাকে যে বাদ না দেওয়া হয় সে আহ্বান জানানো হয়েছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে আজকে রাত পর্যন্ত তারা এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে তারা তাদের যে দাবি না মানা পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। তবে আরেকটি বিষয় আমি আপনাকে রাজু জানাতে চাই যে তাদের এই টানা অবস্থান কর্মসূচির কারণে কিন্তু আমরা যেটা দেখছি যে রাজধানীর শাহবাগ কিন্তু আপনার জানেন যে রাজধানীর খুবই একটা গুরুত্বপূর্ণ মোড়, একটি প্রাণকেন্দ্র বলা যায় চলাচলের জন্য এবং সেই জায়গায় আসলে এই চারপাশে ব্যারিকেড দিয়ে অবস্থান নেওয়ার কারণে কিন্তু এখানে যান চলাচল অনেকটি বন্ধ রয়েছে এবং সেই কারণে যে শাহবাগের আশেপাশে অন্যান্য যে সড়কগুলো রয়েছে সেগুলোতে যানবাহনের ব্যাপক চাপ রয়েছে এবং কিছুটা এবং দেখা যাচ্ছে যে তার ফলে এই রাস্তাগুলোতে যানজট দেখা যাচ্ছে। তো এবং এখনো এই যে নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন তারা বলছেন যে তারা তাদের যে কর্মসূচি দাবি না মানা পর্যন্ত অব্যাহত থাকবে। তো রাজু, এই ছিল আসলে রাজধানীর শাহবাগ থেকে আমার কাছে সবশেষ। ডিপ্লোমা ও সান্ধ্য কোর্সের নামে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ডিগ্রি দেয়ায় শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 51তম সমাবর্তনে তিনি বলেন, জনগণের টাকায় পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়, তাই যে কোনো সিদ্ধান্ত তাদের স্বার্থকেই প্রাধান্য দিয়ে গ্রহণ করতে হবে। এ সময় শিক্ষার্থীদের ন্যায় ও সত্যের পথে জীবন গঠনে উদ্বুদ্ধ করেন রাষ্ট্রপতি। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 51তম সমাবর্তনে শনিবার উচ্ছ্বাস আর আনন্দের বাঁধ ভেঙেছিল 21,000 নবীন গ্রাজুয়েটের মধ্যে। আমাদের ক্ষুদ্র জ্ঞানটাকে সবার মাঝে বিলিয়ে দিয়ে আমাদের বাবা মা, অভিভাবকদের, শিক্ষকদের সম্মানের দিকে তাকিয়ে আমরা সেটা বহাল রাখবো। একই পরিবারের 2 জন সদস্য একসাথে সমাবর্তন পাচ্ছি, তো আসলে এটা আমাদের জন্য এইবারের কনভোকেশনে বাড়তি প্রাপ্তি। নিজের সর্বোচ্চ দিয়ে দেশের দুর্নীতি মুক্ত একটা আমার জায়গা থেকে আমি যেন শেষ করতে পারি। আমরা সবাই মিলে কিভাবে আমাদের রাষ্ট্রকে উন্নত করতে পারবো। এই আয়োজনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এবছরই প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরাও সমাবর্তনে অংশ নেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদকে ভূষিত করার পাশাপাশি 87 জনকে দেয়া হয় পিএইচডি ডিগ্রি। ডিপ্লোমা ও সন্ধ্যাকালীন কোর্সের নামে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অপরিকল্পিতভাবে বিভিন্ন বিষয়ে ডিগ্রি প্রদান করা হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের পাশাপাশি স্বাভাবিক লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত হচ্ছে কিনা
তা ভাবতে হবে। বৈষয়িক প্রাপ্তির দিকে না ছুটে শিক্ষার্থীদের ন্যায় ও সত্যের পথে জীবন গড়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। জীবন চলার পথে তোমাদের আদর্শ থাকতে হবে, কখনো ন্যায়ের সাথে অন্যায়ের আপোষ করবে না। বিশ্ববিদ্যালয়ের অর্জিত জ্ঞান দেশের সমৃদ্ধির জন্য কাজে লাগিয়ে মানবিক সমাজ গড়তে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আত্মনিয়োগ এবং জ্ঞান চর্চার। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সেন্ট মার্টিনকে নিজেদের বলে দাবি করায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইন ওকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সমুদ্র বিষয়ক সচিব অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা মোহাম্মদ খুরশিদ আলমের দপ্তরে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রদূত এ বিষয়ে তাদের ভুল স্বীকার করেন। মিয়ানমার ইনফরমেশন ম্যানেজমেন্ট ইউনিট নামক একটি রাষ্ট্রীয় ওয়েবসাইটে সেন্ট মার্টিনকে তাদের অংশ হিসেবে দেখিয়েছে। এছাড়াও এখানকার নাগরিকদেরকেও তাদের নাগরিক বলে দাবি করে। আজ রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দেয় 2012 সালের সমুদ্র সীমা নিয়ে দুই দেশের জটিলতা নিরসনের সময় সেন্ট মার্টিনের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এ বিষয়ে নতুন কোনো জটিলতা চায় না বাংলাদেশ। রাতের সময় আরো থাকছে। গণমাধ্যমের খবর বিকৃত করে প্রচার করত ইউটিউব চ্যানেল এসকে টিভি। অ্যাডমিন খালিদ ও সহযোগী হিজবুল্লাহকে গ্রেপ্তারের পর জানালো র্যাব, মিথ্যাকে সত্য বলে চালানোই উদ্দেশ্য। শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরশীল হতে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মাইক্রোসফট ইয়াং বাংলা সামিটের সমাপনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর ট্রাস্টি রেদওয়ান মুজিব সিদ্দিক, মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের সভাপতি প্রকৌশলী আব্দুস সবুর সহ CRI ও ইয়াং বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকাল 10টায় শুরু হয় সামিটের সমাপনী দিনের কার্যক্রম। এতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সংগঠক ও জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্তরা অংশ নেন। শেষ দিনে ইন্টার্নশিপ প্রোগ্রামের মার্চ ও সেপ্টেম্বর ব্যাচে নির্বাচিত টপ 10 গ্রুপ তাদের উদ্ভাবনী আইডিয়া তুলে ধরেন। যাচাই বাছাই শেষে সেরা 5টি গ্রুপকে স্টার্ট আপ অ্যাওয়ার্ড তুলে দেন CRI এর ট্রাস্টি রেদওয়ান মুজিব সিদ্দিক। আমরা আপনাদের লবিস্ট হিসেবে কাজ করতে চাই। আমাদের নেটওয়ার্কটা, তাই জন্য আমরা কাজ করছি যে আমাদের নেটওয়ার্কটা বাড়তে থাকবে। আমাদের নেটওয়ার্কটা যত বাড়বে আমাদের কাছে তত বেশি ইনফরমেশন আসবে। পুরো বাংলাদেশে যারা ইউথরা আছে ওনারা যে কাজগুলো করছে, প্রবলেমগুলো ফেস করছে আর কোন আইডিয়াগুলো আছে, আমরা জানি এইগুলো নিয়ে পলিসি মেকারদের কাছে নিয়ে তুলে ধরতে পারি। কেন আমাকে সারাক্ষণ খালি চাকরি চাই করতে হবে? আমরা নিজেরা কেন কিছু করে দাঁড়াতে পারবো না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের উপরে নিজেরা যেন দাঁড়াতে পারি সেই সাহসটাই তুমি দিচ্ছেন। উনি বলছেন না যে আমরা পারি। এই যে একটা সিদ্ধান্ত যে আমরা পারি, এটা কিন্তু বাংলাদেশকে বিশাল বড় করে ফেলছে সারা বিশ্বের কাছে, এই সাহসটা। সুতরাং তোমরাই হবে আগামী দিনে নাগরিক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বিকেলে সুনামগঞ্জের জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন মেলায় ইভিএম স্টল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। প্রতিনিধিত্ব আদেশ 1972 এটা কিছু সংশোধনের দরকার হবে ইভিএম যদি ব্যবহার করি। ওই অংশটুকু সংশোধন করার জন্য আমরা সরকার কাছে পাঠিয়েছি। ওটা সংসদে পাশ হলে একটা আইনি ভিত্তি স্থাপিত হবে। সব কেন্দ্রে নির্বাচন ইভিএমের মাধ্যমে করা হবে না, যাবে না। তবে এটা আমরা শুরু করতে চাই সীমিত আকারে, যেখানে একবারে নির্ভুল যেখানে হবে সেখানে ত্রুটি দেখতে হবে। জানি না তো ত্রুটি যখন আসবে তখন সে অনুসারে ব্যবস্থা হবে। যে কোনো সমস্যায় তো সমাধান করা যাবে। নির্বাচন কমিশনের হাতে আচরণবিধির বিষয়ে প্রয়োগের ক্ষমতা থাকে। তো তফসিল তো শুরু হয় না এখনো। তফসিল হলে পরে আমাদের কাছে সব কিছু চলে আসবে নির্বাচন আচরণের বিষয়ে। ইউটিউব চ্যানেল SK টিভিতে গুজব বিশ্বাসযোগ্য করে তুলতে বিভিন্ন গণমাধ্যমের খবর বিকৃত করে প্রচার করত শিবির কর্মী খালিদ বিন আহমেদ ও তার সহযোগী হিজবুল্লাহ। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় র্যাব। এদিকে সম্প্রচার বিশেষজ্ঞরা বলছেন, সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় যে কেউ অনলাইনে গুজব বা রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর সুযোগ পাচ্ছে।
কোটা আন্দোলন কিংবা নিরাপদ সড়ক আন্দোলন, দেশের বর্তমান রাজনীতি সহ নানা বিষয়কে সামনে রেখে ইউটিউব ও যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে গুজব ও নানা বিভ্রান্তিমূলক তথ্য, ছড়ানো হচ্ছে রাষ্ট্রবিরোধী নানা প্রচার প্রচারণা। সম্প্রতি অনলাইন অপপ্রচার বন্ধে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার রাতে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে ইউটিউব চ্যানেল এসকে টিভির অ্যাডমিন খালিদ বিন আহমেদ ও তার সহযোগী মোহাম্মদ হিজবুল্লাহকে আটক করে র্যাব ১-এর একটি দল। শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এ নিয়ে এক সংবাদ সম্মেলন করে র্যাব। এতে র্যাব ১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম জানান, ইউটিউব চ্যানেলটিতে গুজব বিশ্বাসযোগ্য করতে বিভিন্ন মিডিয়ার প্রকাশিত বা প্রচারিত খবর বিকৃত করে ব্যবহার করত খালিদ ও তার সহযোগী। সংবাদ মাধ্যম বা সংবাদপত্র চ্যানেলগুলোর মাধ্যমে তারা বিভিন্ন সংবাদ তারা আহরণ করত বা কালেক্ট করত। এই সংবাদগুলোকে তাদের মনের ইচ্ছা বা তাদের মনের আনন্দ বা মন গড়া তথ্যগুলো নিয়ে তারা বিভিন্ন সময় তারা এই ভিডিওগুলো আপলোড করত, যার কারণে আমাদের দেশে এবং বিদেশে আমাদের দেশের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ণ হয়েছে। ব্রিফিংয়ে আরো জানানো হয়, ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত খালিদ বিন আহমেদ গত ২ বছর ধরে চ্যানেলটিতে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বিভিন্ন ভিডিও আপলোড করে আসছিল সে। এসকে টিভির যে মেইন যে ভিডিওগুলো যে তারা করেছে, এটার জন্য এর দুজনই এরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং এই পাশে আর কেউ আছে কিনা এটা আমরা খতিয়ে দেখছি। সামাজিক মাধ্যমে এ ধরনের ভিডিও ও খবর প্রচার করায় বিপাকে পড়তে হয় মূলধারার গণমাধ্যমকেও। সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়েছেন গণমাধ্যমের সম্প্রচার বিশেষজ্ঞরা। অনলাইন প্ল্যাটফর্মটা আসলে একটা ওপেন প্ল্যাটফর্ম, তো এই সুবিধাকে পুঁজি করে অনেকেই আবার এটাকে নেগেটিভলি ব্যবহার করছে। নীতিমালায় নিয়ে আসা উচিত অবশ্যই, যে নিউজ প্রচার করতে হলে অবশ্যই সরকারের একটা নীতিমালার মধ্যে থাকতে হবে, সরকারের অনুমোদন থাকতে হবে। এসব অপপ্রচার বন্ধে মূলধারার গণমাধ্যমগুলোকেও এগিয়ে আসা উচিত বলে জানান তিনি। অন্যান্য টিভি চ্যানেলগুলোকেও এগিয়ে আসা উচিত। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। আলম ভাই, আপনারটা জিপি না? হ্যাঁ, জিপি তো। একটু দেন না। কেউ ব্যবহার করে, কেউ করে না, কিন্তু গ্রামীণ ফোনে বিশ্বাস করে সবাই। এই বিশ্বাসেই আজ আমরা বিশ্বসেরা ওকলা স্পিড টেস্টেও ১ নম্বর। গ্রামীণ ফোন। বিদ্যুৎ খাতে দেশের সম্ভাবনা নতুন দ্বার সোলার পার্ক চালু হয়েছে দেশের সীমান্তবর্তী কক্সবাজারের টেকনাফে। সেখান থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যোগ হয়েছে ২০ মেগাওয়াট বিদ্যুৎ। সংশ্লিষ্টদের আশা, টেকনাফে মোট চাহিদার ৮০% সরবরাহ করা যাবে এই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। সীমান্ত উপজেলা টেকনাফ, এখানে নাফ নদীর তীরে স্থাপন করা হয়েছে সৌর বিদ্যুৎ কেন্দ্র। সূর্যের তাপ থেকে উৎপাদন হচ্ছে বিদ্যুৎ, যার আলোয় আলোকিত হচ্ছে আশেপাশের গ্রাম। টেকনাফ সোলার টেক এনার্জি লিমিটেড এই সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোক্তা। দেশের প্রথম সোলার বিদ্যুৎ কেন্দ্র, যেখান থেকে উৎপাদিত ২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ করা হচ্ছে। এতে লোডশেডিং কমে আসায় দারুণ খুশি স্থানীয়। আমরা আশা করতেছি নিরবিচ্ছিন্নভাবে আমরা বিদ্যুৎ পাবো এবং উত্তরবেলায় যে সমস্যা ছিল সেটার সমস্যার সমাধান হবে। এই সৌর বিদ্যুৎ চালু হওয়ার পর থেকে আল্লাহর রহমতে আমরা ২৪ ঘন্টার মধ্যে কমপক্ষে আমরা ২২ ঘন্টার মতো আমরা বিদ্যুৎ পেতে থাকি। এই বিদ্যুৎ কেন্দ্র টেকনাফের মোট চাহিদার ৮০% পূরণ করতে সক্ষম। পাশাপাশি এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনার কথাও জানালেন সংশ্লিষ্টরা। দীর্ঘ ৮ মাসের অক্লান্ত পরিশ্রমের পর সোলারল্যান্ড বাংলাদেশ ২০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টটি দক্ষতার সাথে জুলস পাওয়ার লিমিটেডকে হস্তান্তর করতে সক্ষম হয়েছে, যা কিনা এখন ন্যাশনাল গ্রিডে সফলভাবে সরবরাহ হচ্ছে। ইন্ডিভিজুয়াল স্ট্রিং ইনভার্টার আছে। এই স্ট্রিং ইনভার্টারের কাজ হচ্ছে এখানে ডিসিটাকে এসিতে কনভার্ট করে আমাদের লো ভোল্টেজ এলটি প্যানেলে নিয়ে যাওয়া, সেখানে আমাদের ট্রান্সফরমার মাধ্যমে হাই ভোল্টেজ করে আমাদের গ্রিডের সঙ্গে সিঙ্ক্রোনাইজ হয়। জেলা প্রশাসক জানালেন, এমন প্রকল্প নিয়ে বেসরকারিভাবে আর কেউ এগিয়ে আসলে সহায়তা দেবে প্রশাসন। কক্সবাজারের এরকম সম্ভাবনাময় জায়গা কোথায় আছে যেখানে এই নবায়নযোগ্য জ্বালানি তৈরি করা সম্ভব, যারা ইনভেস্ট করতে চায় এখানে তাদের সেই সুযোগের সম্ভাবনা আমরা তৈরি করে দেব। সংশ্লিষ্টদের দেয়া তথ্য মতে টেকনাফের এই সোলার বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে ১০০ একর জায়গায়। এতে খরচ হয়েছে ২৪০ কোটি টাকা। সময় সংবাদ, কক্সবাজার। দৈনিক সমকালের প্রয়াত সম্পাদক গোলাম সারোয়ার স্মরণে
নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন জাতীয় পত্রিকার সম্পাদক, রাজনীতিবিদ, লেখক, কলামিস্ট, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা তার কর্মজীবনের নানান দিক বিশ্লেষণের পাশাপাশি একাধিক পত্রিকা জনপ্রিয় করে তোলার স্মৃতি তুলে ধরেন। এ সময় তাকে তৃতীয় প্রজন্মের সংবাদপত্রের আধুনিক সম্পাদক হিসেবে উল্লেখ করেন বক্তারা। সাফ অনূর্ধ্ব-18 নারী চ্যাম্পিয়নশিপের খবর। চাংলিমিথাঙে আর কোনো দুঃসহ স্মৃতির পুনরাবৃত্তি নয়। নেপালকে হারিয়ে শিরোপা উৎসবে মাততে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-18 নারী দল। এজন্য নিজেদের সেরাটা দিতে মুখিয়ে ফুটবলাররা। চাপ না নিয়ে স্বাভাবিক খেলা খেলতে পারলে নেপালকে হারিয়ে শিরোপা জেতা সম্ভব বলে মনে করছেন কোচ গোলাম রাব্বানী ছোটন। এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা 7টায়। ভুটান থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আব্দুল হালিম। একটা ম্যাচ জিতলেই শিরোপার উৎসবে মাতবে বাংলাদেশ অনূর্ধ্ব-18 নারী দল। সেই সাথে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে পাবে শ্রেষ্ঠত্বের মুকুট। প্রতিপক্ষ নেপাল, যাদের বিপক্ষে বয়স ভিত্তিক ফুটবলে কখনোই হারেনি লাল সবুজের প্রতিনিধিরা। আসরের অন্যতম ফেভারিট ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে নেপাল। তাই কিনা নেপালের বিপক্ষে একটু বাড়তি সতর্ক বাংলার মেয়েরা। খেলতে চান নিজেদের সেরা ফুটবল। ওরাও শক্তিশালী টিম, আমরাও শক্তিশালী। তো ফাইনালে খেলাটা যেহেতু আলাদা হবে, আমাদের প্রস্তুতি ওইরকম। আমাদের লক্ষ্য ছিল ফাইনালে যাওয়ার। আমরা যেহেতু ফাইনালে চলে আসছি, এখন আমরা চেষ্টা করবো যে ফাইনালে ভালো কিছু করে। নেপালের বিপক্ষে খেলবো, তো আমরা চেষ্টা করবো ভালো করার জন্য, আর ওদের সাথে আমরা ভালো ফাইট করবো। দলের অন্যতম সেরা ফুটবলার স্বপ্নাকে ছাড়া সেমিতে নেমেছিল বাংলাদেশ। তবে ফাইনালটা রঙিন করতে চান এই ফুটবলার। নেপাল শক্তিশালী টিম, তো চেষ্টা করবো হচ্ছে সর্বোচ্চ দিয়ে খেলার এবং গোল করার। আমরা যখন ফাইনালে আসছি, আর ফাইনালে আমরা ভালো রেজাল্ট করেই যাব। আর 15-এ তো আমাদের ভাগ্যে ছিল না, আমরা চেষ্টা করছি কিন্তু সেটা হয়নি। আর এখন আবার সুযোগ আছে, সেই সুযোগটা আমরা কাজে লাগাবো। ফাইনালের আগে অনুশীলন করেনি তহুরা আখিরা। হোটেল লবিতে খুনসুটি আর আড্ডায় সময় কাটিয়েছেন তারা। ফাইনাল মহারণের আগে মেয়েদের নির্ভর রাখার একটা প্রচেষ্টা টিম ম্যানেজমেন্টের। প্রথম সাফ হতে যাচ্ছে, স্মরণীয় করে রাখার জন্য আমরা অন্তত ফাইনাল আমরা খেলতে চাই। আর যেহেতু 18-র খেলা, অবশ্যই এখানে প্রতিদ্বন্দ্বিতা খেলার সব টিমগুলাই আপনার স্ট্রং। যেহেতু আমরা ফাইনালে পৌঁছে গেছি, আমরা আজ বাংলাদেশ হিসাবে এখন আমরা অবশ্যই জয়ের জন্য আমরা মাঠে নামব। দলকে উৎসাহ দিতে টিম হোটেলে এসে ফুটবলারদের অনুপ্রাণিত করেছেন ভুটানস্থ বাংলাদেশের অ্যাম্বাসেডর। ফাইনালের আগে মেয়েরা সময় পেল মাত্র একদিন। দিনটা তারা কাটিয়েছেন টিম হোটেলের বিশ্রামে। তবে আরো একবার নেপাল বধ করতে বদ্ধপরিকর লাল সবুজের মেয়েরা। সেই সাথে প্রথমবারের মতো আয়োজিত সাফ অনূর্ধ্ব-18 নারী চ্যাম্পিয়নশিপের ট্রফিটা উপহার দিতে চান দেশবাসীকে। ভুটানের থিম্পু থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। চিকিৎসার জন্য বেগম জিয়াকে নেওয়া হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে। মির্জা ফখরুল সন্তোষ প্রকাশ করলেও ড্যাব বলছে ভিন্ন কথা। রাজনীতি না করার অনুরোধ আওয়ামী লীগের। দুর্নীতিবাজরা দেশের উন্নতি করতে পারে না। গণভবনে লায়ন সমাবেশে প্রধানমন্ত্রী বললেন, দেশকে এগিয়ে নিতে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। সরকারি চাকরিতে কোটা বহালের দাবিতে শাহবাগে চলছে মুক্তিযুদ্ধ মঞ্চের সমাবেশ। প্রজ্ঞাপন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা, যান চলাচল বন্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 51তম সমাবর্তনে অংশ নিলেন 21,000-এর বেশি গ্রাজুয়েট। কান্থ কোর্সের নামে শিক্ষার মান নষ্ট হচ্ছে কিনা খতিয়ে দেখার আহ্বান রাষ্ট্রপতির। এবং সেন্ট মার্টিন নিজেদের বলে দাবি করায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় টিভি দেখতে এবং যে কোনো খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।